আমরা যে কাজটা করব, এই যে টোটাল সিপিসিটা আমরা পড়লাম, এর মধ্যে অনেক ধারা আছে যেগুলো আমাদের পড়ার দরকার নাই। জাস্ট এইখন আমরা যেহেতু আমাদের সিপিসিটা শেষ করার পরে আমরা পরীক্ষাও দিব, প্লাস যারাই শুধু কম পড়তে চান তাদের জন্য ওই সেকশন গুলো বলে দিব যেগুলো আপনি লাল কালিতে দাগায় রাখবেন যখন রিভিশন দিবেন, যখন দেখবেন, যাতে ওই সেকশন গুলো আপনার মিস না হয়। কারণ এই সেকশন গুলো মিস করলে আপনি কিন্তু এমসিকিউ 20টার মধ্যে 15 মার্ক অ্যান্সার করা আপনার জন্য দুরূহ হয়ে যাবে। তো সর্বপ্রথম 2 নাম্বার সেকশনটা আপনাকে দেখতে হবে, সেখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, সেটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। মোটামুটি 5 থেকে 6টার মতো ডেফিনেশন আমরা বলছিলাম, যে ডিক্রিটা কাকে বলে, মিনস প্রফিটটা কাকে বলে। এটা ছাড়া সেখানে বিচারকের সংজ্ঞা দেওয়া ছিল এবং সেখানে পাবলিক অফিসারের সংজ্ঞা দেওয়া ছিল। ওই কয়েকটা জিনিস আপনি একটু পড়ার চেষ্টা করবেন, বিশেষত ডিক্রি এবং মিনস প্রফিট, এই দুটো জিনিস যাতে আপনার ভুল না হয়। তারপরে চলে যাবেন সরাসরি 6 নাম্বার সেকশনে। 6 নাম্বারটা পেকুনারি জুরিসডিকশন নিয়ে আলোচনা করে, যে কোনো আদালত তার আর্থিক সীমার বাইরে গিয়ে কোনো মামলা সে কি করবে না, গ্রহণ করবে না। 9 নাম্বারে আপনার যে সিভিল মামলা যেগুলো আছে, সিভিল লিটিগেশন, সিভিল নেচারের যে মামলাগুলো আছে, সেগুলো ততক্ষণ পর্যন্ত আদালত নিতে পারবে যতক্ষণ পর্যন্ত কোনো আইনে প্রকাশ্যভাবে অথবা অপ্রকাশ্যভাবে সেটাকে বারিত করা না হচ্ছে। সকল প্রকার সিভিল নেচারের সবকিছু নিতে পারবে। তবে এই ক্ষেত্রে এমসিকিউ যেটা চলে আসে সেটা হচ্ছে, ধর্মীয় কোনো অধিকার নিয়ে সিভিল আদালতে মামলা করতে পারবেন না। তবে ধর্মীয় ওই অধিকার নিয়ে মামলা করতে পারবেন যেখানে টাকা পয়সা থাকবে। যেমন ধরেন যে আপনার মসজিদের মধ্যে কমিটি আছে, ইমাম সাহেবের বেতন দেন, এখন ইমাম সাহেবের বেতনটা আপনি দিচ্ছেন না, তো ওনার তো কমিটির প্রতি অধিকার, যদিও কাজটা উনি ধর্মীয় করতেছেন, যেহেতু পেকুনারি উনি মামলা করতে পারবেন। কিন্তু ওই মসজিদের ইমাম কি হবে না হবে সেটা নিয়ে আপনারা মামলা করতে পারবেন না। তাহলে পিওর ধর্মীয় ব্যাপারে কোনো সিভিল লিটিগেশন চলবে না। কিন্তু ধর্মীয় ব্যাপারটা যখন একটা আর্থিক দিক থাকবে তখনই আপনি মামলাটা করতে পারবেন, যেটা আমাদের 9 নাম্বারের মধ্যে কি আছে, ব্যাখ্যার মধ্যে বলা আছে। 10, 11, 10 নাম্বারটা সেটা হচ্ছে যে মামলা স্থগিত করা, স্টে অফ সুট। একই বিষয়ে, একই পক্ষ, একই কজ অফ অ্যাকশন যদি কোনো আদালতে মামলা চলমান থাকে, তাহলে সে বিষয় নিয়ে অন্য কোনো আদালতে দ্বিতীয় মামলা তো দাখিল হবে, মামলার কার্যক্রম স্টে থাকবে, স্থগিত থাকবে। এখানে অনেকেই ভুল করেন যেটা, যে মামলা দাখিল করা যাবে না, দাখিল করা যাবে, কিন্তু ওই দাখিলের পর সেটা স্টে থাকবে, স্থগিত থাকবে। 11 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের রেস জুডিকাটা, মানে হচ্ছে একটা একই বিরোধী পক্ষ, একই কজ অফ অ্যাকশন যদি কোনো একটা মামলা ডিক্রিতে চলে আসে, ফাইনাল শুনানি হয়ে যায়, জাজমেন্ট চলে আসে, দ্বিতীয়বার ওই পক্ষদ্বয়ের মধ্যে ওই বিষয় নিয়ে কি করা যাবে না, কোনো মামলা চলবে না, সেখানে রেস জুডিকাটা চলে আসবে। প্লাস সেখানে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটারও আমরা কনসেপ্ট পাইছি। যদি ওই মামলাতে আপনি কিছু দাবি করার যদি থাকতো, আপনি যদি দাবি না করেন, যেমন দখল উদ্ধার মামলায় আপনি মিনস প্রফিট দাবি করতে পারতেন, আপনি করেন নাই, তাহলে আপনি পরবর্তীতে মামলা করতে পারবেন না, কারণ কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বলতেছে যে আইন ধরেই নিচ্ছে আপনি ওই দাবি পরিত্যাগ করছেন, দ্বিতীয়বার মামলা করতে পারবেন না। 12 নম্বর পড়ার আমাদের দরকার নাই, 13, 14 দুইটা একসাথে পড়বেন, যে বিদেশি আদালতের রায় কনক্লুসিভ প্রুফ। বিদেশি আদালত যদি বাংলাদেশের আদালতে কোনো বিদেশি জাজমেন্ট নিয়ে আসা হয়, বিচারক ধরে নিবে যে এটা শেল প্রিজিউমের মতো, যে যেখানে যে আদালতে করার করা ছিল একই আদালত দিয়েছে। তবে সেখানে 6টার মতো ব্যতিক্রম আছে, যে কখন আপনি বিদেশি আদালতের রায়কে কনক্লুসিভের বাইরে নিতে পারবেন। যদি ন্যাচারাল জাস্টিসের বিপরীতে হয়, যদি প্রতারণার মাধ্যমে আদায় করা হয়, যদি ইন্টারন্যাশনাল ল এর অনুসরণ করা না হয়, বাংলাদেশের প্রচলিত কোনো আইনকে যদি সেটা কি করে ভঙ্গ করে, তো এরকম 6টা কারণ আছে, সেইটা একটু পড়ে নিবেন। 15 থেকে 20 পর্যন্ত মামলার স্থানগুলা, এটা আপনি বাদ দিতে পারবেন না, পড়তেই হবে। 15তে বলতেছে মামলা সব সময় উপযুক্ত আদালতের লয়েস্ট গ্রেডে গিয়ে আপনাকে করতে হবে। 16 বলতেছে জমি যেখানে মামলার বিষয়বস্তু সেখানে আপনাকে মামলা করতে হবে। 17 বলতেছে যদি দুই জায়গায় মামলা করা যায়, বিষয়বস্তু যদি একাধিক স্থানে যে কোনো জায়গায় করেন। তারপরে 18 যেটা বলতেছে সেটা হচ্ছে যদি অনিশ্চয়তা যদি থাকে মামলার বিষয়বস্তু নিয়ে, তখন বলতেছে আপনি যে কোনোখানে করে দেন, একটাই শর্ত, সেখানে আপনার কারণটা উল্লেখ থাকবে, যে এই মামলা কোথায় করব এই নিয়ে অনিশ্চয়তা আছে। তখন বিচারক যখন মামলা গ্রহণ করবে সে নিজে সেটা সেখানে উল্লেখ করবে, যে এই কারণে সে মামলাটা নিচ্ছে, যেহেতু সে মনে করতেছে তার জুরিসডিকশনটা আছে।
তারপরে ক্ষতিপূরণ মামলা কোথায় করবেন? বিবাদী যেখানে বসবাস করে অথবা কজ অফ অ্যাকশন যেখানে। তারপরে ২০ নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে অন্যান্য মামলা কোথায় দাখিল করবেন? নরমাল নিয়ম হচ্ছে বিবাদী যেখানে বসবাস করে অথবা যেখানে ব্যবসাপাতি করে, যেখানে ইচ্ছাকৃত বসবাস করে, আর হচ্ছে মামলার কারণ যেখানে। তাহলে দেওয়ানি মামলায় বাদী কোথায় বসবাস করে তার কোনো ভ্যালু নাই। কজ অফ অ্যাকশন কোন জায়গায়, সম্পত্তি কোন জায়গায়, বিবাদী কোন জায়গায়। এইটার উপর নির্ভর করেই কিন্তু মামলা করার স্থানটা নির্ধারিত হয়। এরপরে ২৪ নাম্বারটা পড়বেন যে আপনি কখন মামলা ট্রান্সফার করতে পারবেন প্লাস মামলাটা উঠিয়ে নিতে পারবেন। মামলা ট্রান্সফার প্লাস মামলা উঠিয়ে নেওয়া, এতটুকু মনে রাখবেন, এট এনি স্টেজ আপনি করতে পারবেন। ৩০ নাম্বার সেকশনটা বাদ দিবেন না, সেটা ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন, সহজে বলা হয় ৩০ ধারার তদবির। যে যেই কোনো পক্ষ অপর পক্ষকে প্রশ্ন করতে পারে, আদালত কোনো দলিল দাখিলের আদেশ দিতে পারে, যাবতীয় কিছু। এটা ইস্যু গঠনের পরে হয়, মনে রাখবেন তদবির সবসময় ইস্যু গঠনের পরে হবে। আর কেউ যদি আদালত ৩০ ধারায় যে আদেশটা দিয়েছে সেটা যদি আদালত কি করে, যদি অমান্য করে, ৩২ ধারায় আদালত কি করতে পারবে, বিশেষত সেখানে ওই যে ৫০০ টাকা জরিমানার কথা উল্লেখ করা আছে সেটা মনে রাখবেন, যে ৫০০ টাকা জরিমানা করতে পারে। এটা ছাড়া তাকে জামানত দেওয়ার জন্য বাধ্য করতে পারে, না দিলে তাকে সিভিল কারাগারে পাঠাইতে পারে। যে কয়েক প্রকারের শাস্তি আছে ৩২-এ, সেটা অবশ্যই মনে রাখবেন। ৩৪-এ মানি সুটের কথা মনে রাখবেন, যে টাকার মামলায় আদালত কি করতে পারে, চাইলে টাকার সাথে সাথে সুদ দাখিলের সুদ সহ ডিক্রি দিতে পারে। সুদটা মামলা দাখিল থেকে ডিক্রি পর্যন্ত, আর আদালত চাইলে যেই দিন আপনার কাছে বাস্তবেই ডিক্রি জারি পড়ে টাকা আসবে সেই দিন পর্যন্ত সুদ প্রদানের আদেশ দিতে পারে। কত পার্সেন্ট আইনে উল্লেখ করা নাই, বলতেছে যে উপযুক্ত সুইটেবলটা দিতে পারে, সেটা আদালতের বিষয়। আর ৩৫-এ বলতেছে যে জেনারেল কস্ট, মামলার যেই খরচ নরমালি সেটা কোন পক্ষ থেকে আদায় করতে হবে আদালত ডিসাইড করে দিতে হবে। আর যদি মামলার খরচ যদি আদালত কোনো পক্ষকে না দেয় তাহলে আদালত কারণটা উল্লেখ করবে। জেনারেল রুল হচ্ছে যিনি মামলা জিতবেন উনি মামলার খরচের টাকা পাবেন। অপর কথায় বললে যিনি হেরে যাবেন উনি ওই মামলার খরচ দিতে বাধ্য থাকবেন। ৩৫-এর এও থাকে আমাদের, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষতিপূরণ যদি কেউ মিথ্যা ফলস ক্লেম করে, দাবি করে, ডিফেন্স করে, তাহলে আদালত সর্বোচ্চ ২০,০০০ টাকা জরিমানা করতে পারবে। আর ৩৫-এর বি যেটা বলতেছিল সেটা হচ্ছে যদি কেউ কি করে, আদালত নির্দিষ্ট সময়ে যেটা দাখিল করার জন্য বলছে যদি দাখিল না করে সর্বোচ্চ ২,০০০ টাকা। আর যদি জবাব দাখিলের পরে ইচ্ছাকৃতভাবে যে কোনো পক্ষ যদি আদালতের কার্যক্রমকে ডিলে করার জন্য বারবার সময় নিতে থাকে তাহলে ৩,০০০ টাকা অপর পক্ষকে পরিশোধ করা ছাড়া আদালত পরবর্তী ধাপে অগ্রসর হবে না। এখানে ২,০০০ আর ৩,০০০ এটা একটু মনে রাখবেন। তারপরে ৩৯-এ চলে যাবেন, যেটা আজকে আমরা দেখলাম যে ডিক্রি ট্রান্সফার সংক্রান্ত বিষয়। এই ট্রান্সফারটা আপনারা একটু ভালো করে পড়বেন, যে ডিক্রি ট্রান্সফার কখন করা যাবে, যে কয়েকটা গ্রাউন্ড আছে সেটা। ৪২ নাম্বারটা পড়বেন শুধু ডিক্রি জারি আদালতের ক্ষমতাটা কি, যে কয়েক প্রকার ক্ষমতা আমরা বললাম, যে তারা বিচারিক আদালতের মতোই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তারা আবার মামলাকে ট্রান্সফার করে দিতে পারবে। তারা কি করতে পারবে, যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে ডিক্রিটা জারি করাই দিতে পারবে। তারা, আপনি যদি কোনো অ্যাসাইনি নিয়োগ করেন তার পক্ষে কাজটা করে দিতে পারবে। এটা ছাড়া ৩টা ওয়ার্ডারের আমরা জিনিসগুলো দেখিয়েছি, যে যেখানে যদি পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে যদি ডিক্রি পায় তাহলে থার্ড পার্টির বিরুদ্ধেও জারি করাইতে পারবে। তো ৪২-এ যে কয়েকটা ৬টার মতো কারণ আছে সেগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। আর ৪৬টা প্রিসেপ্ট বা হুকুমনামা, এটা অবশ্যই মনে রাখবেন, যে ডিক্রি লাভের সাথে সাথেই ওই আদালতে একটা অ্যাপ্লিকেশন দেওয়া, যাতে যেই আদালতের এখতিয়ারাধীন সম্পত্তি অবস্থিত সেই সম্পত্তিটা যাতে কোক করা হয়। ম্যাক্সিমাম এই প্রিসেপ্টের কার্যকারিতা থাকবে ২ মাস। আর ৪৮-এ ডিগ্রি জারির সময় ১২ বছর, তবে নিষেধাজ্ঞার ডিগ্রি বাদে। নিষেধাজ্ঞার ডিগ্রির কিন্তু জারির সময় হচ্ছে ৩ বছর। এটা ছাড়া ৫১ ধারা বলতেছে ডিগ্রি কয়ভাবে জারি করা যায়? অ্যান্সার হচ্ছে ৫ ভাবে জারি করা যায়। আর ৫৬ বলতেছে আপনি মহিলাকে গ্রেফতার করতে পারবেন না, ডিগ্রি জারির ক্ষেত্রে আটকও করতে পারবেন না। আর ৫৮ ধারা বলতেছে টাকা পয়সা অনাদায়ের ক্ষেত্রে যদি আপনার ৫০ টাকা পর্যন্ত, ৫০ টাকার বেশি হইলে ৬ মাস, আর অন্যান্য ক্ষেত্রে ৬ সপ্তাহ পর্যন্ত কি করা যাবে, কারাভোগ করতে হবে আপনাকে। আর ৬০ নাম্বার সেকশনে কোন সম্পত্তি বিক্রি করা যাবে, কোন সম্পত্তি বিক্রি করা যাবে না তার লম্বা চড়া লিস্ট দেওয়া আছে। আপনার অযথা সেখানে সময় নষ্ট করে লাভ নাই।
আর 63 নাম্বার বলতেছে যদি একাধিক আদালত ডিক্রি জারি সংক্রান্ত ক্ষমতা পায়, সেক্ষেত্রে আমরা দেখব যে আদালতের ক্ষমতা বেশি সেটা, অথবা যদি সকল আদালত সম গ্রেডের হয় তাহলে যেই আদালতে প্রথম ডিক্রি জারির অ্যাপ্লিকেশন আসছে ওই আদালত ডিক্রিটা জারি করাবে। আর 74-এ ছিল আমাদের, সেটা ডিক্রি জারিতে কেউ যদি বাধা দেয় তাহলে সর্বোচ্চ তাকে 30 দিন পর্যন্ত সিভিল কারাগারে রাখা যাবে। এরপরে 75 ধারায় আপনি কমিশন সংক্রান্ত বিষয়টা পড়বেন যে যার কারণে কমিশনটা নিয়োগ করা হয়। 80 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করতে 2 মাসের নোটিশ দিতে হয়। যদি কেউ নোটিশ না দেয়, মামলা করেও ফেলে, সরকারকে সর্বোচ্চ 3 মাস সময় দিতে হবে জবাব দাখিল করার জন্য। এই জিনিসটা পড়লে আপনার জন্য যথেষ্ট। আর 83 শুধু হেডিংটা মনে রাখবেন যে বিদেশি নাগরিক বাংলাদেশে কিভাবে মামলা করবে। বন্ধু রাষ্ট্র হইলে সরাসরি, শত্রু রাষ্ট্র হইলে সরকারের অনুমতি নিয়ে। 84 ধারায় বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। 86 ধারায় হচ্ছে বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রনায়কের বিরুদ্ধে আপনি কিভাবে মামলা করবেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার 86 এ যারা ডিপ্লোমেট আছে, কূটনীতিক আছে, জেনারেল রুল এদের বিরুদ্ধে মামলা চলবে না। তবে 3টা গ্রাউন্ড আছে, যদি তারা ব্যক্তিগত পর্যায়ে ব্যবসা করে, ব্যক্তিগত সম্পত্তি থাকে, ব্যক্তিগত উইলের এক্সিকিউটর হয়, তবে মামলা করতে পারবেন। 88টা আরো গুরুত্বপূর্ণ, ইন্টারপ্লিডার সুট বা স্বার্থবিহীন মামলা কখন আপনি করবেন। এটা ছাড়া 89 এ তে আমাদের মিডিয়েশন সংক্রান্ত বিষয়গুলো বলা আছে যে আদালত কি করবে, জবাব দাখিলের পরে বাধ্যতামূলকভাবে আদালত একটা ডেট ফিক্স করবে। মিডিয়েশন করার জন্য আদালত নিজে থেকে করতে পারে, আইনজীবী উদ্যোগ নিতে পারে। এদের মাধ্যমে মিডিয়েশন প্রক্রিয়াটা তারা করবে। যদি পক্ষদ্বয় কি হয়, রাজি হয়, তাহলে তারা সেই মিডিয়েশন করার জন্য 10 দিনের মধ্যে তারা মিডিয়েটর নিয়োগ করবে। না পারলে পরবর্তী 7 দিনে আদালত মিডিয়েটর ঠিক করে দিবে। তারপরে এই মিডিয়েটরকে 60 দিন সময় দিবে মিডিয়েশন করার জন্য। যদি তারা আরো সময় চায় আর 30 দিন বাড়িয়ে দিবে। দিন শেষে তারা কি করবে, মিডিয়েশন কার্যক্রম শেষ হইলে তারা একটা চুক্তির মতো করে তারা একটা ফরম্যাট তৈরি করবে। উভয় পক্ষের স্বাক্ষর থাকবে, বাম হাতের আঙ্গুলের ছাপ থাকবে। আদালতে জমা করবে। জমার 7 দিনের মধ্যে আদালত কি করবে, ডিক্রিটা পাস করবে, যেটাকে আমরা বলতেছি কনসেন্ট ডিক্রির মতো মিডিয়েশন ডিক্রিটা আদালত পাস করবে। এক্ষেত্রে আরো কিছু জিনিস থাকে যেগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন যে তাদের খরচটা কিভাবে নির্ধারণ হবে। এটা ছাড়া আপিল সংক্রান্ত, আপিল স্তরেও কি করা যায়, মিডিয়েশন করা যায়, এই সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জেনে নেবেন। 89 এ এটা আপনাকে পড়তেই হবে। 89 বি তে পড়ার কিছুই নেই। আরবিট্রেশন মামলার যে কোনো কার্যক্রমে করা যায়, যে কোনো প্রক্রিয়ায়। মিডিয়েশন শুধু জবাব দাখিল পর্যন্ত, জবাব দাখিলের পরে ইস্যু গঠনের পূর্বে। আর আরবিট্রেশনটা আপনি যে কোনো স্তরে করতে পারেন, এট এনি স্টেজ। আর 89 সি তে আপিল সংক্রান্ত বিষয়টা আপনার বলা আছে। তো এই 3টা সেকশন আপনাকে সবসময় পড়তে হবে। 91, 92, 93 তিনটা একসাথে আপনাকে পড়তে হবে। মূল কথা হচ্ছে পাবলিক নিউসেন্স অথবা পাবলিক ট্রাস্ট সংক্রান্ত বিষয়ে যদি আপনি মামলা করতে চান, অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগবে। আর অ্যাটর্নি জেনারেলের কাজটা জেলা প্রশাসক করতে পারে, কালেক্টর করতে পারে। তাই যেই অনুমতি অ্যাটর্নি জেনারেল দিতে পারে সেই অনুমতি কালেক্টরও দিতে পারে। তবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কি করতে হবে, যদি ট্রাস্ট সংক্রান্ত বিষয় হয়, হয় আপনি কি করবেন, অ্যাটর্নি জেনারেল অথবা জেলা প্রশাসক, অথবা আপনি ওই ট্রাস্টের 2 জন ট্রাস্টির অনুমতি নিয়ে আপনাকে মামলাটা করতে হবে। 94 আর 95 খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে পড়তেই হবে যে এইখানে আমাদের গ্রেপ্তার, নিষেধাজ্ঞা, রিসিভার নিয়োগ সংক্রান্ত সাবস্টেন্টিভ অংশটা বলা আছে। আর আপনি যদি মিথ্যা, অন্যায়ভাবে, প্রতারণামূলকভাবে কাউকে গ্রেপ্তার করান, নিষেধাজ্ঞা জারি করান, 95 তে আপনার কিন্তু শাস্তিরও ব্যবস্থা আছে যে অপর পক্ষকে আপনাকে নির্দিষ্ট একটা টাকা কি করতে হবে, সম্ভবত যদি আমাদের ভুল না হয় 10,000 টাকা পর্যন্ত পরিশোধের আদেশ দিতে পারে। অ্যামাউন্ট একবার দেখে নেবেন। এরপরে 96টা 3টা সাবসেকশন আছে যাতে আপনার সবসময় মুখস্থ থাকে। প্রতিটা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলবে, এক্স পার্টি ডিগ্রির বিরুদ্ধে আপিল চলবে, তবে কনসেন্ট ডিগ্রির মধ্যে কোনো আপিল চলবে না, এটা মনে রাখবেন। আর 97টা পড়লেই যথেষ্ট। সেটা হচ্ছে প্রাইমারি ডিগ্রিতে, প্রাথমিক ডিগ্রিতে যদি আপত্তি না করেন, চূড়ান্ত ডিগ্রিতে কোনো আপত্তি চলবে না ওই প্রাথমিক ডিগ্রির বিষয়ে। এরপরে বাকি সেকশন না পড়লেও শুধু 104টা চলে যাবেন যে কয়েকটা গ্রাউন্ড আছে যে আদেশের বিরুদ্ধে আপিল। জেনারেল রুল, কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না যদি উল্লেখ করা না থাকে। এখন উল্লেখ করা আছে, একটা বলতেছে 35-এর এ যদি জরিমানা করা হয় সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। 95 তে যদি জরিমানা করা হয় আপিল করতে পারবেন। এটা ছাড়া দেওয়ানি কার্যবিধির যে কোনো সেকশনের অধীনে আদালত যদি গ্রেপ্তার, আদালত যদি জরিমানা করে তার বিরুদ্ধে আপিল করতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা নাই। তো এর জন্য 104টা আপনি একটু ভালো করে পড়বেন।
আর 107 নাম্বারটা আপনি পড়বেন যে আপিল আদালতের কি ক্ষমতা। বিচারিক আদালতের যে ক্ষমতা, আপিল আদালতেরও একই ক্ষমতা। আপিল আদালত মামলাটা কি করতে পারে, আবার রিমান্ড করে দিতে পারে, নতুন বিচার্য বিষয় নির্ধারণ করে দিতে পারে, সাক্ষ্য গ্রহণ করতে পারে, অথবা নিম্ন আদালতকে সাক্ষ্য গ্রহণের জন্য আদেশ দিতে পারে, অথবা মামলাটাকে তারা ফাইনালি ডিসপোজ অফ করে দিতে পারে যে যে রায় হয়েছে সেটাই সঠিক। এরপরে 109 আর 110 এর মধ্যে একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে আপিল বিভাগে আপিল করার যোগ্যতাটা কি। প্রতিটা মামলায় কিন্তু যাবে না, একক জজ হইলে যাবে না, ডিভিশন বেঞ্চে বিচারকরা সমভাবে বিভক্ত হইলে যাবে না, থার্ড বিচারকের কাছে যাবে। এটা ছাড়া মামলার ভ্যালু 20,000 বা 20,000-এর বেশি না হইলে আপিল বিভাগে যাবে না। 113-তে রেফারেন্স নিয়ে আলোচনা করে, এটা পড়তে হবে, সেকশনটা সহ মনে রাখবেন। 113 রেফারেন্স, 114 রিভিউ, 115 হচ্ছে রিভিশন। রেফারেন্স হচ্ছে আইনগত মতামতের জন্য, শুধু হাইকোর্টেই করা যায়, অন্য কোথাও না। রিভিউটা হচ্ছে যে আদালত রায়টা দিল সেই একই আদালতে করা হয় রিভিউ। আর রিভিশন, যেটা রিভিশনের ক্ষমতা 2003-এর পরে জেলা জজের কাছেও আছে, হাইকোর্টের কাছেও আছে। মামলার যে কোনো কার্যক্রম সম্পর্কে যদি তাদের মনে হয় নিম্ন আদালতের নথি তলব করা প্রয়োজন, হাইকোর্ট করতে পারে, জেলা জজও করতে পারে। হাইকোর্ট সকল আদালতের করতে পারে, তার অধীনস্থ সাবঅর্ডিনেট যা আছে। আর জেলা জজ কি করতে পারে, যে সহকারী, সিনিয়র এবং যুগ্ম যারা আছে এদের নথি তলব করতে পারে। তার মানে আপনি ডিভিশনের দরখাস্ত হাইকোর্টও দিতে পারেন, আপনি দিতে পারেন জেলা জজের কাছে। সিনিয়র, সহকারী, যুগ্মের যদি বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে যদি রিভিশন, জেলা জজ হবে। আর যে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে রিভিশনটা আপনাকে সবসময় হাইকোর্টেই করতে হবে। এই তিনটা সেকশন একসাথে পড়বেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। আর 122 মনে রাখবেন, সুপ্রিম কোর্ট কি করতে পারে, বিধি প্রণয়ন করতে পারে, আর করলেও রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে সেটা কার্যকর হবে। এরপরে 132, 133 আর 135 তিনটা একসাথে মনে রাখতে পারেন যে কাদের গ্রেপ্তার করা যাবে না। 132, 133, 135 তিন শ্রেণীর ব্যক্তি করা বলা আছে। যেমন 132-এ মহিলার কথা বলা আছে যে যে সমস্ত মহিলা নর্মালি পাবলিক স্পেসে যায় না, আদালত কি করবে না, তাদের আদালতে উপস্থিতি বাধ্যতামূলক করবে না, শুধু ডিক্রি জারিতে তাদেরকে গ্রেপ্তার করতে পারে। মামলার কার্যক্রমের জন্য তাদের কোনো গ্রেপ্তারের আদেশ দিতে পারবে না, তবে ডিক্রি জারিতে চাইলে করতে পারে। এটা ছাড়া 133 এবং 135-এ আরো বলা আছে। 135-এ বিশেষত ওই যে সংসদ সদস্যের কথা বলা আছে, যে অধিবেশনের 14 দিন পূর্বে, অধিবেশন চলাকালীন সময়ে, অধিবেশন শেষ হইলে আরো 14 দিন। আর 133-এ বিচারকদের কথা বলা আছে, এই যে বিচারক, জুডিশিয়াল অফিসার, এরা যখন বিচারিক কাজে যাবে, কাজ করবে, কাজ থেকে আসবে, সে সময়টা তাদের গ্রেফতার করা যাবে না। এরপরে গুরুত্বপূর্ণ 144 রেস্টিটিউশন বা পুনরুদ্ধার। এই জিনিসটা একটু মনে রাখবেন, এটা একটা ডিম ডিক্রির মতো কাজ করে, যেটা আমরা ডিক্রির সংজ্ঞা সেকশন 2 সাবসেকশন 2 ক্লজ 2 এর মধ্যে দেখেছি। সেখানে বলা আছে যে 144 ধারার যে যে জিনিসটা, সেটা আমরা ডিম ডিক্রি হিসাবে পরিগণিত করব। 148 আপনি সময় বাড়াইতে পারবেন, অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে অথবা তামাদি আইনে যে সময়টা ফিক্স করা আছে, আদালত কি করতে পারে, 148-এর ক্ষমতা বলে সময়টা বর্ধিত করে দিতে পারে। 149 যে কোনো সময় কোর্ট ফি আদায় করতে পারে, এবং আপনিও কোর্ট ফিটা কিস্তিতে পরিশোধ করতে পারেন। 151 আদালতের ইনহেরেন্ট ক্ষমতা, অর্থাৎ দেওয়ানি কার্যক্রম পরিচালনা করার সময় যদি দেওয়ানি কার্যবিধিতে কোনো নিয়ম কানুন কোনো কিছু না থাকে, আপনি এই সেকশনের অধীনে ক্ষমতা অ্যাপ্লিকেশন দিয়ে ওই কাজটা করাইতে পারেন। অথবা আদালত যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো নিয়ম যদি না আসে, ন্যায় বিচারের স্বার্থে, ন্যায় বিচার যাতে ব্যাহত না হয়, তার নিজস্ব ক্ষমতাটা এখানে প্রয়োগ করতে পারে। দেওয়ানি মামলায় সকল আদালত পারে, ফৌজদারি মামলায় শুধুমাত্র হাইকোর্ট পারে। 152 যদি করণিক ভুল, গাণিতিক ভুল, অ্যাক্সিডেন্টাল স্লিপ ও ওমিশন হয়, 152 ধারার অ্যাপ্লিকেশনে আদালত নিজের থেকে অথবা কোনো পক্ষ যদি আবেদন করে সেটা ঠিক করে দিতে পারে। আর 153 হচ্ছে, যেটা আমরা বললাম যে মামলার এনি স্টেজে যে কোনো দরখাস্ত, যে কোনো আর্জি, যে কোনো জিনিস আপনি কি করতে পারেন, সংশোধন করতে পারেন, আদালত আপনাকে সংশোধন করে দিতে পারে। 153 এই যে সেকশন গুলার কথা বললাম, অন্যগুলা পড়েন আর না পড়েন, যখনই আপনি রিভিশন দিবেন যাতে এই সেকশন গুলো আপনার বাদ না যায়। এগুলা যদি আপনি রিভিশন দিতে পারেন, আপনার জন্য সিপিসিটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ।